আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমার আলাদিন উপন্যাসের অষ্টম এবং নবম পর্ব। ইরামের বাবা রইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটাও ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষের জীবনের কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর সেই শোকে ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে, তার ছোট দুটো ভাই রাহাত আর ইহান। রাহাত তাও যা একটু বড় ছিল, ইহান একেবারে কোলের শিশু। মুহূর্তেই গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের ওপর। দুই ভাই তাদের পড়ালেখা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের পড়ালেখা, জীবনযাপনের সব কিছু। যেখানে প্রাপ্তবয়স্করাও এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট দুই ভাইকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনো দিন দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেওয়া হতো না, কিন্তু ভাইদের কমতিতে রাখিনি সে কোনো দিন। সকালে নিজের পড়াশোনা, বিকেলে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি। নিজের জন্য কোনো সময়ই তার রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকা। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা 30 হয়ে গিয়েছিল সেটি এরও পায়নি। এরপরই তার জীবনে এলো অরণ্য, যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়া সুখের স্বপ্ন দেখিয়েছিল। সেই অরণ্যে অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানদের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে। সামিয়া ছেলের পাশে বসে তার গালে আইস প্যাক চেপে রেখেছেন। ছেলেটার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজরে সে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না, ভ্রুকুচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথম খেকিয়ে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিনেজ ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে, খুব ভালো। সারিকা, প্লিজ রিড দ্য রুম। মিসের শীতল গলায় স্ত্রীকে সতর্ক করল, তবে হঠাৎ করে মুখ খুলল ইরাম। না, সারিকা ঠিক বলছে। বাড়ি এসে গুন্ডাগিরি করা মানার মতো বিষয় না। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে, তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এ ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোমাকে জবরদস্তি করতে পারে, আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ। মিথিলা ভাবি, রাহাত ভাইয়া কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। আমি বুঝতেও পারিনি রাস্তার ওপারের বাড়িতেই তোমার বাস। আজকে না দুঃসাহস দেখিয়ে এই মহিলা যায় আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে। সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ঢোলা শার্ট আর ট্রাউজার। ইরামের ভ্রু কুচকে এলো ক্রোধে। হাতের মুঠো শক্ত করে ফেলল সে নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? থাপড়ে তোর দাঁত ফেলে দেব বেয়াদব। খালামণি হয় আমাদের। খালামণি হবে তোমার, আমার তো সৎ খালা। ইরাম নিজের হাতটা সহসায় উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চড় দেয়া। তবে শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ করে বসে থাকলো না সাইবান। শটান উঠে পড়ল সোফা থেকে। সামিয়ার শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইস প্যাক মেঝেতে ছুঁড়ে ফেলে এগুলো। তাকে দেখতে শিকারীর মতন লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বললি তুই পোংটা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করায় ইহান একটু হলেও ভরকালো, তবে মাথা নত করল না। সৎ। শেষও করতে পারল না ইহান। সাইবানের হাত এগুলো বিদ্যুতের গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকায় রীতিমতো শূন্যে তুলে ফেলল। ইহান সাইবানের হাতে ঝুলতে লাগলো, তার পা মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান। কনভেন্স মি। কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচি কুচি করে ড্রেনে ভাসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ঝরে, তাই না? এই জিভ আমি। আলাদিন। মাঝখানে হস্তক্ষেপ করল ইরাম। সাইবানের বুকে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘ প্রশ্বাস টানল ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছিয়ে নিয়ে গিয়ে ইরাম দুজনের মাঝখান বরাবর দাঁড়ালো। তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতন একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরন্তু মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি তুই, মাফ চা। নো ওয়ে। লাফিয়ে উঠল ইহান, চিৎকার করে বলল, আমি এখানে এসেছি তোমার জন্য আপু।
তোমাকে বাঁচাতে, আর তুমি আমাকে উল্টো ওদের কাছ থেকে মাফ চাইতে বলছো? আমি কিচ্ছু ভুল করিনি, ঠিক করেছি, দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে, কিসের কি? এই বিয়ে আমি মানি না। ওই বদমাইশটাকে আমি চিনি না মনে করেছ? পুরো এলাকার ফেমাস ওর কেচ্ছাকৃতি। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না। না না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদ বচন কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিতিক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঢালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য একটা পুরুষের জন্য উচ্ছিন্নে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করেছিলে, নাকি ঠুলি চোখে চেপে বসেছিলে? প্রতিবাদটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে, সারিকা। 2 হাতে মেহেদি শুকিয়ে গাঢ় কমলা বর্ণ ধারণ করেছে তার, কয়েক পা এগুলো সে। এই বাড়িতে এসে অহেতুক নাটক খাড়া করবে না। যদি মুরদ থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে তার মুখে দুটো ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করবো না কিন্তু। কিছু বলতে চাইলেও এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যিই তো, তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে, অথচ সে ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলের চিৎকার চেঁচামেচি তো কেউই গোনায় ধরে না। নিজেকে অসহায় লাগলো তার, হাতের মুঠো শক্ত করে তাই নিজের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে এসে যাবেটাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের আর্তনাদ খেয়াল করে খানিকটা নমনীয় হলো ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে টেনে এক কোণে নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরা কেউ আমাকে জোর করছে না। আমি যা করছি ভেবে চিন্তে করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজেদের পরিবারের সদস্যদের মতনই মেনে নিয়েছে। রইল বাকি আলাদিন, ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। তবুও মানবিকতার খাতিরে ও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না। মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর ভালো মতো কথা বলবো তোর সাথে, প্রমিস। ইহান একটা দীর্ঘ প্রশ্বাস টেনে মাথা দুলিয়ে সায় জানালো। শরীর থেকে সব রাগ তার বেরিয়ে গিয়েছে শুধু বড় বোনের আদুরে ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বিতৃষ্ণার দিকে তাকিয়ে একবার তাকালো ইহান, আর ঝামেলা করলো না। চুপচাপ হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। সবাই প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদি রাতটা কিছুক্ষণ পরে আবার আগের মতো জমজমাট হয়ে উঠল মিসির এবং সাইবানের বন্ধুদের প্রচেষ্টায়। ইজান হয়ে গিয়েছে গ্রুপের মধ্যমণি, তাকে নিয়ে কারো আগ্রহের শেষ নেই। ইরামের হাতের মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধাকে কাজে হাতে হাতে সাহায্য করল সে। ট্রেতে করে শরবত নিয়ে এসে সকলকে পরিবেশন করে দিল। আফনান, নীরব এবং অনুরাগ আরেক দফায় তাকে দেখল। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করে রেখেছিল, ইরাম তেমনটা নয়। এ কারণে সকলে খানিক অবাক হয়ে গেল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী, তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা, বয়সে 30-এর কোঠায়, সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতী মেয়েদের ভেতর একটা চাঞ্চল্য থাকে, সেখানে ইরামের ভেতরে রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চালচলন। ইজান কেঁদে উঠলে যেভাবে ছেলেকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলেই তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম আর সাইবানকে হুট করে পাশাপাশি দেখলে সত্যিই ভীষণ বেমানান লাগে। তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজনকে এক অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণে বন্ধুদের দল হঠাৎ করে ইরামকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের ইম্যাচিওর ডিজে এক ম্যাচিওর মেয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, বিষয়টা ভাবলেও কেমন অবান্তর মনে হচ্ছে। সাইবানের মতো পাগলাটে ঘোড়ার সঙ্গে ইরামের মতন শান্তশিষ্ট প্রয়োজনের রুষ্ট নারী কীভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্য আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্য নিজেকে ছাড়িয়ে অনুরাগ এলো কিচেনে। তার হাতে মিষ্টি লেপটে গিয়েছে। কেমন চিটচিটে লাগছে। এ বাড়ির নারী নক্ষত্র তার চেনা। সে ছোটবেলা থেকেই যাতায়াত, কোথায় কী আছে তার সব মুখস্থ। সিঙ্কে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময়ে পিছনে ভিন্ন এক অস্তিত্বকে টের পেল। সুঘ্রাণটা নাকে এসে ঠেকল। ওই শরীরের ঘ্রাণ তার খুব চেনা, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। কেমন আছেন অনুরাগ? ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা জলজলে দৃষ্টিতে চেয়ে আছে। সিল্কি চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে। অপূর্ব মায়া মায়া লাগছে মুখটা। কতদিন পরে দেখলো অনুরাগ মুখটা, হিসেব নেই। দৃষ্টি ছড়িয়ে গেল সে। তাকালো তির্যকভাবে সারিকা যেখানে দাঁড়িয়ে, ঠিক তার পেছনের টেবিলের দিকে। ভালো, এক শব্দে জবাব দিল অনুরাগ।
সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে। নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আসা হলো? বিয়ে শেষে চলে যাবেন? চোখ পিটপিট করলো সারিকা, যেন ঘর থেকে বেরিয়ে এসেছে। তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট রিনোভেশনের কাজ শুরু হয়েছে। ও চায় আমি ততদিন বাবার বাড়িতেই থাকি। ও, পরিহাসের হাসি হাসল অনুরাগ। একটুখানি ঠিক পরক্ষণে নিজেকে সামলে নিল। চোখে আঙ্গুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো। যাকগে, শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। সারিকার ঠোঁটে অতি সূক্ষ্ম এক বেদনার হাসি ফুটল বুঝি। অনুরাগ দেখল না, দেখতে চায় না, শুধু কষ্ট বাড়ে। আমি যাই, আমাকে বোধ হয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হন করে কিচেনের বাইরের দিকে এগুলো অনুরাগ। তবে সারিকার কণ্ঠস্বর তাকে জমে যেতে বাধ্য করল। আপনি বিয়ে করছেন না কেন? প্রথমটার কিছুই বলল না অনুরাগ। সারিকা ঝাপসা দৃষ্টিতে দেখল তার, কাঠজোড়া উঁচু হয়ে আবার ঝুলে পড়ল। সামান্য শব্দ তুলে হাসলো এবার সিনহাদের ছেলে। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে এখনও সময় হয়নি, ভগবান যখন চাইবেন তখনই হয়ে যাবে, চিন্তা নেই। এটুকু বলে অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। সারিকা ঠায় দাঁড়িয়ে রইল যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে থামল সে টেরটুকুও পেল না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলল। চেহারা জোরপূর্বক শান্তভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হলো। দেয়ালের পাশে একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম, হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেনে এসে রাখতে এসেছে। সারিকা ভ্রুকুচকে খানিকটা শত্রুভাবাপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমনি শান্ত রইল। এগিয়ে এসে একদম নীরবে সারিকাকে পাশ কাটিয়ে কিচেনের ভেতরে আড়াল হয়ে গেল সে। ভোর রাত 4টা বেজে এসেছে, আর কিছুক্ষণ বাদেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। ইজান তার বুকের উপর পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন। সারাদিনের কার্যক্রম ওইটুকুই। দুধের বাচ্চা এমনিভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্য জেগে ওঠেনি। ইরামের শরীর যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই তার জীবন নেবে এক নতুন মোড়। সে কি পারবে এই লড়াইয়ে টিকে থাকতে? জীবনটা তো তার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুইয়ে কোলবালিশ দিয়ে মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে খোপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। সারা বাড়ি অন্ধকার। সকলে নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতেই ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে 1 কাপ চা বানালো নিজের জন্য। অতঃপর গরম ধোয়া ওঠা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরের বাগানে গেল। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে গেল বুঝি। গরম চা মস্তিষ্কের অনেক প্যাঁচ খুলতেও সাহায্য করেছে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছিল তখনই খেয়াল করলো বাড়ির লোহার মেইন গেটটা হালকা খোলা। সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে কেউ। প্রথমে আবছায়া দেখা গেল। চোরটোর নাকি? ইরাম উত্তেজিত হয়ে কয়েক পা এগিয়ে থেমে গেল। সাইবান চোরের মতোই ভেতরে ঢুকছে। পরনে কালো সিল্কের পাজামা সেট, ঘুমানোর পোশাক, চোখে মুখে একটা ধূর্ততার সঙ্গে দুষ্টুমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করে এসেছে। তবে সবথেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে ঠিক কিছু ছোট প্রাণীর অস্তিত্ব। 3টি ছোট ছোট ইঁদুর, হ্যাঁ একদম মুরগির বাচ্চার সাইজের, সাদা এবং বাদামি বর্ণের ইঁদুরের ছানা। ইরাম প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সাইবান বেশ খানিকটা এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো, তবে চোখে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না। শুধু হালকা একটু কেশে শুধালো, ঘুমাননি এখনো? তবে ইরামের সমস্ত মনোযোগ এখন সাইবানের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকা ইঁদুরের ছানার দিকে। তুমি কোথা থেকে ইঁদুর ধরে এনেছো? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করতে সাইবান চোখ মুখ কুঁচকে ফেলল, যেন অপমানিত হয়েছে। ইঁদুর? ইঁদুর হবে আপনার ভাই, এগুলো হ্যামস্টার, আমার বাচ্চারা। ফ্যালফেল করে চেয়ে রইল ইরাম। সাইবান নুয়ে নিজের হাতের তালুর ওপর 3টে হ্যামস্টারকে তুলে নিয়ে বুক পকেটের ভেতরে রাখলো। 3জনই ঠাসাঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখাতে লাগলো। আঙ্গুল তুলে পরিচয় করিয়ে দিল সাইবান। ধবধবে সাদাটাকে প্রথম দেখিয়ে বলল, ওর নাম চেঙ্গিস খান। ইরামের মাথায় বুঝি বাজ পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু, কিন্তু ইঁদুর, তাও এমন বলের মতন কিউট কিউট প্রাণীগুলো পালছে কিনা একটা জোয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারে যায়ই না। উপরন্ত পালিত পশু পাখির নাম মানুষ ছোট ছোট শব্দে রাখে, লালু, কালু, টম, টমি, পুচি, পুচু, কত কি। সাইবান কিনা ওই ইঞ্চি কয়েক সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান। এসব মানা যায়? সাইবানের ইরামের হতবিহ্বলতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙ্গুল দিয়ে সে সাদা আর বাদামি পশমের মিশেলে হ্যামস্টার দেখিয়ে বলল,
কিম জং হিটলার। সবশেষে গোটা প্রায় বাদামিটাকে দেখিয়ে বাঁকা হেসে জানালো, আর এটা বারাক ওসামা। ইরামের প্রচণ্ড হাসি আসছে, অট্টহাসি হাসতে ইচ্ছে করছে। ঠোঁটে ঠোঁট চেপে সে শক্তভাবে চায়ের কাপ ধরে রাখলো। তিনটা আদুরে ছোট্ট ইঁদুর বড় বড় মায়াবী চোখ করে তার দিকে চেয়ে আছে। আর এদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুরি, ওসামা বলে। ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বক্তিয়ার খলজি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটা সবসময়ই হাসে, তবে সেই দুষ্টুমির হাসির সঙ্গে এই হাসির একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ সুচালো দাঁত দুটো ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে, খানিকটা ভ্যাম্পায়ার গোছের দেখতে লাগছে। অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতে খানিক বেশি সময় ধরে কেন তাকিয়ে রইল বুঝতে পারল না। ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু লাগি। খানিকটা ভাব নিল সাইবান, পায়ে পায়ে এগুলো। তারপর হুট করে ইরামের হাত থেকে আধ খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই আমি এটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়াতেও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকু গিলে ফেলে খালি কাপটা তার হাতে রেখে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, ডেলিশিয়াস। নাক কুচকে বিরক্তি নিয়ে ইরাম বলল, আমি চা ভালোই বানাই, আমি চায়ের কথা বলিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো রমণী। সাইবানের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো সে। খেয়াল করলো যেই ধারে চুমুক দিয়ে সে পান করেছিল, সাইবান ঠিক সেই স্থানেই চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেওয়া হালকা ভ্যাসলিনের প্রলেপ সেখানে এখনও লেপ্টে আছে। ভ্যাসলিন ত্বকের জন্য উপকারী জানতাম, খেতেও চমৎকার, এটা আজ জানতে পারলাম। সাইবানের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মুড স্পয়লার, সেটা জানেন? কোন মুডের কথা বলছো? হঠাৎ করে ইরামের একদম কাছে সরে এলো সাইবান। তবে সকালের মতন তাকে স্পর্শ করলো না, শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হলফ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টিটা তার চোখ থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে সেই মুড। গেঞ্জিরা কোন মুডের কারণে বিয়ে করে? তীর্যক হাসল সাইবান। নুয়ে নিজের মুখটা ইরামের মুখোমুখি আনলো। তার বুক পকেটে হ্যামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পিতার কাণ্ড কারখানা দেখছে। জেনজি কোন মুডের জন্য বিয়ে করে, জেনজি কোনো মুডের কারণে বিয়ে করে, সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেলল ইরাম। সাইবান আরেকটু বিস্তৃত হেসে যুক্ত করল, অন সেকেন্ড থট, এবার থেকে আমার আপু ডাকটা পরিহার করা উচিত, তাই না? কী নামে ডাকি আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে ওস্তাদ, তোমার মুখ থেকেই শুনি। দাঁতে ঠোঁট কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ভ্রু পিয়ার্সিং জলজল করে উঠল ভোরের কমলাপ আলোয়। দিলেন তো ঘেটু করে। আমার বউকে আমি কী নামে ডাকবো জানতে পারলে আপনি সইতে পারবেন না আপু। এতটাও দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ, স্লো সে। চোখ পিটপিট করলো ইরাম। সাইবান এত আস্তে বিড়বিড় করে কথাটা বলেছে যে সে ঠিকমতো শুনতে পায়নি। কি বললে? বিরাট হাসলো সাইবান। দূরে সরে দাঁড়িয়ে এবার জোরে গলায় বলল, স্নোফ্লেক্স। সি ইউ অ্যাট আওয়ার ওয়েডিং সুন। স্যালুটের ভঙ্গি করে সাইবান নিজের হ্যামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভেতরে চলে গেল। ইরাম তাকে জিজ্ঞেস করার সুযোগও পেল না এই ভোররাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কী কাণ্ড করে এসেছে। সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গা। পরক্ষণে হাতের খালি কাপটার দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে। লালচে কমলা দৃষ্টিতে রয়েছে গোটা ধরত্রী। দমকা হাওয়ায় এসে ইরামের ওড়না উড়িয়ে নিয়ে গেল। এক হাতে খোঁপা টেনে খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উড়তে লাগলো নদীর ঢেউয়ের মতন। চোখ বুজে ফেলল ইরাম। অনুভব করলো পৃথিবীটা। অবশেষে এই দিনটার আলো তার শরীরে ছুঁয়েই দিল। নতুন শুরু নাকি নতুন সমাপ্তি, কোনটা সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময়ই বলতে পারবে। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনব। না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তে। আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি। না, আমি এখনই বলবো, পরে। যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূরে যাও। ধরফর করে বিছানায় উঠে বসল সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসে চললেও কোনো কাজেই দিচ্ছে না। বুকটা ভারী চাপ জেগে বসেছে। পায়ের সঙ্গে কম্বল পেঁচিয়ে আছে তার। খানিক উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক তাকালো সে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে নিজের মাথা চেপে ধরল। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গিয়েছে। বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগের দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হলো। সে বাথরুমে থাকতে সামিয়া 2বার ডেকে গেলেন। এরপর সুগন্ধাও এলো তাকে মনে করিয়ে দিতে যেন সে জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে নেয়। বহুদিন বাদে আজ বেশ লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানি পুনো বাথটাবে প্রায় ঘণ্টাখানেক বসে রইল। অতঃপর শরীর মুছে পরিপাটি করে বেরোলো।
সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইট স্ট্যান্ডের ওপর। একটা পরোটা অর্ধেকটা ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেট থেকে পোশাক বের করে নিল। একটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, উপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবনার দুনিয়ার ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান। টেরও পেল না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভেতরে চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ারের বুকে, এতটাই ভারী যে বেচারা একা ধরে রাখতে পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনের পরনেই ডিজাইনার পাঞ্জাবি, একমাত্র অনুরাগ ফর্মাল স্যুট পরেছে। তিনজনই সাইবানকে তৈরি হতে দেখে খানিক অবাক হলো। তোর বিয়েতে তুই কালো পোশাক পরেছিস কেন? প্রশ্নটা করল আফনান। সাইবান আয়নার প্রতিফলনের কারণে পেছনে দাঁড়ানো বন্ধুদের দেখল, তারপর মুচকি হেসে টাই বাঁধতে বাঁধতে উত্তর করল, শোক দিবসে মানুষ কালোই পরে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাদে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে অগোছালো বাঁধতে থাকা টাইটা খুলে আবারও নতুন করে বেঁধে দিতে দিতে বলল, এতই শোক যখন, তখন নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসেছিস কেন? ও মা, আমার শোক কে বলল? শোক তো আমার বউয়ের। আমি শুধু তার পক্ষ থেকে শোকটা পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করল সাইবান। এবার না হেসে পারল না অনুরাগ। ছেলেটা একটা আলাদাই চিজ। নীরব মুখ টিপে বলল, দেখিস ভাই, বইয়ের শোক মেটানোর ঠেলায় বোলডোজার চালাস না। বিছানায় কাঠের উপর মায়া দয়া করিস। ব্যাপার না আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেয়া ধাতব ডিজাইনের বিছানার দিকে ইঙ্গিত করল সাইবান। বন্ধুদের নিয়ে না পারতে মুখ হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফনান আর নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগুলো সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফ্যালফেল করে চেয়ে দেখল তাজা গোলাপ, অনেকগুলো গুনে ওঠা দেয়। তবে গোলাপ একা নয়, প্রত্যেক গোলাপের সঙ্গে জোড়ায় জোড়ায় লাগানো কিছু চকচকে সিলভার আর গোল্ডের ফয়েলের প্যাকেট। চোখ পিট পিট করলো সাইবান। নীরব বলে উঠল, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজেস অ্যান্ড 69 চকলেট ফ্লেভার। হ্যাঁ ব্রো, আজ রাতে 70 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবে। অ্যাক্সিডেন্ট হলে অকালে কাটতে হবে আড়ালে। আফনান বলতে আর সহ্য করতে পারল না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লাওয়ার বুকেটা তুলে সপাত সপাত বন্ধুদের মাথায় মারতে লাগলো। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুল আর প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফনান আর নীরব অট্টহাসি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেল। তবুও মার ছাড়ল না সাইবান। ঠিক অমন মুহূর্তেই রুমের ভেতরে এসে পড়ল সারিকা। কোথায় সাই? তোর হলো? ওইদিকে যে মেহমান। মেঝেতে তখন ফুল পাপড়ি আর চকচকে ফয়েলগুলো ছড়িয়ে ছিটে আছে একমাত্র অনুরাগ দরজার কাছে। বেচারা উপায়ন্তর না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শরীরের নিচে আড়াল করে ফেলল সব। পা দিয়ে লাথি মেরে বাকিগুলো ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কোনোয়ে ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন স্যুট পরে ফ্লোরে শুয়ে থাকার চেয়ে সাধারণ ব্যাপার দুনিয়ার আর একটাও হয় না। জোরপূর্বক হাসির চেষ্টা করলো সে। হে হে হে। এই তো সাইমন রেডি প্রায়, আপনি যান, আমরা নিয়ে আসছি ওকে। সারিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি? তার ভাই বিছানার উপর উঠে বালিশ দিয়ে নিজের উপর দুই বন্ধুকে মারছে, যেন WWE বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর, আর সে জন সিনা। অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর বিছিয়ে এমনভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ আর মাটিতেও থাকতেই পছন্দ করে। এমন একটা বিষয়কে একজন মেয়ের কেমন চোখে দেখা উচিত? আচ্ছা। বিব্রত বোধ করলো সারিকা। কেন সে নিজেও জানে না। উল্টো ঘুরে গেল। সাই, তাড়াতাড়ি আয়। এটুকু বলেই সে রুমের বাইরে চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরে শুধু বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে পারল অনুরাগ। মেঝে থেকে উঠে এসে এক রামধমক দিল সাইবানকে। যদি তার চাষ তন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি, এক্ষণ থাম পাঠার দল কোথাকার। লিভিং রুমটা চমৎকারভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা। নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে তার চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিসির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনের পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন, গয়নাগাটিও পরেছেন। তদারকি করেছেন তিনি সব কিছুর যেন গাফিলতি না হয়। এমন সময় সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানের দল। সাইবান সকলের পেছনে। সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকে বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য নয়, তবু সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফর্মাল পরে খুব কম। তার কাজ এবং চালচলনে এমন স্যুট ভেস্টের মতো
ভেস্টের দরকার পড়ে না। আজ পুরোদস্তুর প্রাপ্তবয়স্ক পুরুষের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতেই সামিয়া দুহাত তুলে ছেলের মুখ ছুঁয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ। মায়ের মুখ পানে চেয়ে মুচকি হাসল সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ ছলছল করে উঠল। চোখ বুজে তাই ছেলের কপালে স্নেহে চুমু খেয়ে দিলেন তিনি। আল্লাহ যেন তোকে সব সুখ দিয়ে রাখেন। আমার ভাগ্যের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করল, তোমার দুই যথেষ্ট। আর আমার? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি দিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, বাঁকা হেসে বলল, তুই তুই উচ্ছন্নে যা। দেখেছো মম, আজ বিয়ের দিনটাও আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম দুই চোখে সহ্য করতে পারি না সিস। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরও ভুলে যাবে। যাব না যদি অতি সত্ত্বর আমাকে মামা বানাতে পারিস। সারিকার মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময়ে সদর দরজা দিয়ে দুজন মানুষকে ঢুকতে দেখা সারিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইহান দুজনে নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি, উত্তর করলেন সামিয়া। দৃঢ় দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বললেন, হাজার হোক ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা না গেলেও সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের উপরে কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের ওপর বসলো। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিসির বসেছে। অনুরাগের কোলে ইজান। সুতির পোশাক পরানো হয়েছে ইজানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে সে অনুরাগের কোলে বসে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবান আর চোখে কেন যেন বেশ কয়েকবার ইজানকে ঘুরে ফিরে দেখল। অচেনা মানুষদের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি হয়েছে সে বুঝতে পারছে না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দিই, দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন। অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। সাইবান ঠাই নিজের জায়গায় বসে ইজানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিসিরের কোটের বোতাম ধরে টানাটানি করছে। আনমনে মুচকি হাসল সে। সেই হাসিটুকু হঠাৎ করে জমে গেল দৃশ্যটির নজরে আসতে। অন্তর্মহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন সামিয়া। তার পাশে ইরাম, জলপাই বনের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে। তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পাড় সোনালি। লাইটের আলো পড়লে মোহনীয় এক দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটাই মাথায় তুলে দেওয়া। খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা, এটুকুই। অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই, বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবার নিষ্পলক চেয়ে রইল। ইরামের দুই হাতের টকটকে খয়েরি মেহেদির রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনে সুন্দরী মেয়ে দেখেননি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে সে রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে। বড়লোকের আদরের দুলালিদের আগুন ঝরার রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা, কিন্তু এর আগে কারো প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময়ী অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়ার রূপের প্রতি স্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটাও অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারীস্বরূপ আকর্ষণে নয়। ইরাম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসল। তার কাজল টানা চোখ শুরুতে ইজানকে খুঁজে বের করল। ছেলে নিরাপদে আছে নিশ্চিত হওয়ার পরে সে তার পাশে বসা পুরুষটার উপর মনোযোগ দিল। সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। অনুভব করল বিনা কারণেই তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম যে তার শরীরের মাখা সূক্ষ্ম পারফিউমের গ্রান্টুকু তাকে মাতোয়ারা করে তুলছে। সাইবান কালো পোশাক পরেছে, এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করল না। নীরবে মাথা ঘুরিয়ে একবার পিছনে তাকালো। ঢোকার সময় সে দেখেছে তার দুই ভাই এসেছে। সকলের থেকে পিছনে কার্পেটের একদম শেষ কিনারা বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাঁটছে। ইহান অবশ্য ইরাম তাকাতে বিরাট হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই, পরে কথা বলবে ভেবে ইরাম মাথা তুলিয়ে সামনে ফিরে তাকালো। অনতিবিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতে উকিল ভ্রু তুলে তাকালেও কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবে সব কিছু করছেন। সারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে। তারা অবশ্য সেই মুহূর্তে কানাঘোষা শুরু করে দিল। সারিকা, কি ভেবেছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর যেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর
ভাই 3-4 বছর হলেও মানা যায়, কিন্তু এত? উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে, সাইবানের সঙ্গে যাবে কিভাবে? সারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করল, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়ে একদম কাছের মানুষ ছাড়া কাউকেই দাওয়াত দিতে করেননি, তবুও এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একই সঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করল। তিনি রাগ ঢাক করলেন না, সোজাসুজি বসে বললেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে হয়ে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতন কাজ করলে লোকে তো বলবেই। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়ের এত ছোট অনুষ্ঠান করছেন কিভাবে। তবে এই ব্যাপারটা বুঝতে পারিনি। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে, সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলে অবাক হচ্ছি। এমনও মা হয় যেখানে ধর্মে একটা সম্পর্ককে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের তৃপ্ত কণ্ঠস্বর। মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জলজল চোখে পড়া চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়ে সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসেবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা নয়। এবারও কেউ কোনো কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইমনের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটা নাবালক শিশু সন্তান রয়েছে। এই নিয়ে আপনার আপত্তি আছে? সাইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল, না। মুচকি হাসলেন কাজী সাহেব। বেশ, তবে আমরা নিকাহ কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সব কিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়া, আপনি কি 11,11,111 টাকা দেনমোহর ধার্যে এ কে এম আহমেদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদ্দিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। একটা দীর্ঘ প্রশ্বাস টানল ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতর নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম, বাবার চোখের মণি হয়ে বেড়ে ওঠা, বাবার চলে যাওয়া, গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা, দুই ভাইকে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা, ভালোবাসার জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনে পরিপূর্ণতা নিয়ে আসা, এবং আজ সব জল্পনা কল্পনার অবসান, অসম এক সম্পর্কে নিজেকে জড়ানো। আজকে বিয়ের দিন, তবুও সমাজের চুলচেরা বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি। ভবিষ্যতেও পাবে না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছলছলে চোখ হেসে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকা ইজানের দিকে। যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরে এই মুহূর্তে ইজান শব্দ করে উঠল, আই! হেসে ফেলল ইরাম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সব কিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো। এরপরই কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। কে এম আহমেদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদ্দিন, আপনি কি 11,11,111 টাকা দেনমোহর ধার্যে মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়াকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। সাইবান এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছেন ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। চোখের পানি ধরে রাখতে পারছে না সে। অপরদিকে সারিকা একটা বৃদ্ধাঙ্গুলি তুলে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মেসির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরাও অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝল সাইবান। একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে, এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয়ে নাকি সাইবান বলতে পারবে না, তার মুখ থেকে বের হলো, কবর। বাজ পড়লেও বুঝি মানুষ এত অবাক হয় না যতটা সাইবানের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরল বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশে বসা ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে চেয়ে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যিই তো। কীভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে রইল ইরাম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময়ে একটি পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদিরাঙা হাতের উপর চেপে বসল। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানে সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধভাঙা জোয়ারের মতন, কবর অবধি কবুল, 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 কবুল। চারিদিকে আরেক দফায় উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল। অথচ ইরাম কিছুই টের পেল না। একদৃষ্টি চেয়ে রইল সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরা পূর্ণ লম্বাটে আঙ্গুলযুক্ত হাতটার দিকে।